হ্যালো! যে কোনো কঠিন বিষয় দ্রুত ও সহজ করে শিখতে আমি যে কৌশলগুলো অবলম্বন করি তা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। পড়ালেখা কিভাবে করি সেটাতে যাওয়ার আগে বলে নেই একটা কৌশলের কথা যা আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে শিখতে সাহায্য করে। আমি মজা করছি না, এটা গবেষণায় প্রমাণিত যে আমরা কিছু কৌশল অবলম্বন করলে ঘুমিয়ে ঘুমিয়ে শিখতে পারি। গবেষণার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, নিজে সত্যতা যাচাই করে নিতে পারবেন। কৌশলটা এখন বুঝিয়ে বলি। আমরা সাধারণত পড়ালেখা নিয়ে এভাবে চিন্তা করি যে আজকে 1 ঘন্টার একটা পড়া দিব বা 2 ঘন্টা পড়ার আগে টেবিল থেকে উঠবো না। এখানে উদ্দেশ্য হলো এই 1 বা 2 ঘন্টায় আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়টাকে রপ্ত করে ফেলবো। এই যে মনোযোগ দিয়ে পড়া, এটাকে বলে ফোকাসড মোড অফ থিঙ্কিং। অর্থাৎ এই সময় আমরা মনোযোগ দিয়ে একটা বিষয় নিয়ে চিন্তা করি। আমরা যখন এই মনোযোগ দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ার পরে অবসর নেই, রিল্যাক্স করার চেষ্টা করি, আমাদের ব্রেন কিন্তু তখন চিন্তা করা থেকে অবসর নেয় না, চিন্তা করতে থাকে, তবে সেটা ফোকাসড ভাবে না। এই অবস্থাটাকে বলে ডিফিউজ মোড অফ থিঙ্কিং। এই মোডে থাকাকালীন সময়ে আমাদের ব্রেন অবচেতনভাবে বিভিন্ন বিষয় কানেক্ট করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। আমার অক্সফোর্ডের এক বন্ধু বলতো ও প্রেশারে পড়লে ভালো কাজ করতে পারে, তাই অ্যাসাইনমেন্টের ডেডলাইন খুব নিকটে না আসলে কাজ করা শুরু করতো না। একবার যখন ও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, তখন আমাদের শিক্ষক ওকে একটা ফিডব্যাক দেয়। আমার বন্ধু বলে যে এই ফিডব্যাক ওর জীবন বদলে দিয়েছে। ফিডব্যাকটা ছিল এমন: তোমার কাজ দেখে মনে হয় তুমি প্রেশারে থেকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। এই মেথড অনেক ছাত্রের খুব প্রিয়, তবে এই মেথড খুব ভালো মানের কাজ করার জন্য উপযুক্ত নয়। খুব ভালো মানের কাজ করতে আগে আগে পেপার লিখে ফেলা প্রয়োজন, যাতে করে তুমি তা নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় পাও। এই সময়টা তোমার কাজকে আরও ভালো করতে সাহায্য করে। আমার ফ্রেন্ডের কাজ দেখেই শিক্ষক কারণ অনুমান করতে পেরেছেন দেখে সে অবাক হয়ে যায়। তারপর থেকে সে ডেডলাইনের যত আগে সম্ভব কাজ করা শুরু করে, তার রেজাল্টও অনেক ভালো হয়ে যায়। এবার আমার নিজের অভিজ্ঞতা বলি। আমার মনে হয় এটার সাথে আপনারা অনেকেই মিলিয়ে নিতে পারবেন। আমার সাথে এমনটা প্রায়ই হয় যে ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তারপর বাসায় এসে যখন রান্না করছি বা থালা বাসন ধুচ্ছি, তখন একটা খুব ভালো পয়েন্ট মনে পড়ে যা আগে চিন্তা করিনি। অনেক সময় এটা হয় গোসল করার সময় বা হাঁটতে বের হয়েছি এমন সময়, মানে যখন ফোকাসড মোডে নাই, আনমনে কিছু করছি বা রিল্যাক্স করছি, তখন আমার ব্রেন নিজে নিজে কাজ করছে। যা পড়েছি বা আলোচনা করছি তার সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ভালো ভালো সব আইডিয়া দিচ্ছে। আমার মনে হয় এই দুটো উদাহরণে বুঝে গেছেন যে ঘুমিয়ে ঘুমিয়ে বা রিল্যাক্স করে কিভাবে পড়াশোনায় আগানো যায়। কিন্তু শুধু রিল্যাক্স করলে তো হবে না, ব্রেনকে কিছু দিতে হবে। সেটা কিভাবে করব? আমি যেটা করি তা হলো, কোনো বিষয় পড়ার থাকলে তা যত আগে সম্ভব শুরু করি। কিছুক্ষণ মনোযোগ দিয়ে পড়ার পরে রিল্যাক্স করতে কার্পণ্য করি না, হাঁটতে বের হই, ভালো লাগে এমন কিছু করি বা একটা ঘুম দেই। এই ঘুমটাকে আমি খুব ভালোভাবে ব্যবহার করি কয়েকটা কারণে। সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে 2টা পড়ার সেশনের মাঝে ঘুমালে মাত্র অর্ধেক সময় প্র্যাকটিসে ব্যয় করতে হয় আর পড়া দীর্ঘ সময় ধরে মনে থাকে। গবেষকরা বলেছেন যে পড়ালেখার পরে ঘুম দেওয়া ভালো, কিন্তু পড়াশোনার মাঝে ঘুমানো আরও কার্যকর। এটা আমার জন্য খুব ভালো খবর, কারণ আমার ঘুম খুব ভালো লাগে, যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারি, তাই একটু ঘুম দিতে কার্পণ্য করি না। তবে হাঁটাও মাঝে মাঝে বেছে নেই, বিশেষ করে যেসব দিনে যথেষ্ট সময় ব্যায়াম করা হয়নি। আরেকভাবে ঘুমকে কাজে লাগাই, সেটা হলো নতুন কোনো টপিক পরদিন সকালে শুরু করার পরিবর্তে ঘুমাতে যাওয়ার আগে 1 থেকে 2 ঘন্টা পড়ে নেই। এতে করে আমার ব্রেন ঘুমের মাঝে কাজ করে আমাকে সাহায্য করার সুযোগ পায়। আচ্ছা, এতক্ষণে বুঝলাম যে ডিফিউজ মোড আমি কিভাবে কাজে লাগাই। এবার আসি মনোযোগ দিয়ে আমি যখন পড়ি তখন কি কি কৌশল অবলম্বন করি। এক্ষেত্রে 3টা পয়েন্ট বলবো। প্রথমটা হলো, শুরুতেই আমি দেখি আমার ফাউন্ডেশন ঠিক আছে কিনা, যা পড়বো সেটা বোঝার জন্য অন্য কিছু বোঝা একটা শর্ত কিনা। ধরেন আমি উচ্চতর গণিত বোঝার চেষ্টা করছি, তার আগে যদি গণিতের বেসিক নিয়মগুলো না জানি, তাহলে তো আর পড়া আগাবে না, আমি পড়তে গেলে হতাশ হয়ে যাব। এই সহজ জিনিসটাই আমরা অনেক সময় ভুলে যাই। আমি অনেককে দেখেছি বোঝার আশা বাদ দিয়ে মুখস্থ করা শুরু করে, কারণ তাদের ফাউন্ডেশনাল নলেজ নাই। এতে আরও কিছু বড় সমস্যার সৃষ্টি হয়। মুখস্থ করার কারণে শেখা হলো না, বরং জানার গ্যাপ আরও বাড়লো। তাই আমি শুরুতেই ফাউন্ডেশন নলেজ আছে কিনা চেক করে নেই, না থাকলে তা শিখে নেই, তারপর ওই বিষয় পড়া শুরু করি। দ্বিতীয় স্টেপ, পড়া শুরু করলে আমি বিভিন্ন লার্নিং এইডের সাহায্য নেই। অনেক ধরনের লার্নিং এইড আছে, আমি কয়েকটা বলি। একটা টাইম লাইন আঁকা। ধরেন আমি কিছু একটা পড়ছি যেখানে তারিখ, মাস বা বছরের উল্লেখ আছে, তখন আমি একটা কাগজে লিখতে থাকি যে কোনটার পর কোনটা হলো। আপনার মনে হতে পারে এটা কেবলমাত্র ইতিহাস পড়ার ক্ষেত্রে বেশি কাজে লাগবে। আসলে বিষয়টা যে এমন হতেই হবে তা নয়। যেমন ধরেন আমি যখন কোনো আর্গুমেন্ট পড়ি, তখন দেখি কোন পেপার, কোন স্টেটমেন্ট, কোন টেলিভিশন ইন্টারভিউ কবে হয়েছে।
সেটা একটা টাইমলাইনে এঁকে ফেলি। এতে করে আমার সবকিছু বুঝতে ও মনে রাখতে সুবিধা হয়। 2, আরেকটা লার্নিং এইড যা আমি প্রায় ব্যবহার করি তা হলো টেবল, গ্রাফ বা চার্ট আঁকা। বিভিন্ন লেখক একই বিষয়কে হয়তো বলে এটা 2 ধাপের বা 5 ধাপের প্রক্রিয়া। আমি তখন 2টা বই পড়ে নিজে বিষয়টাকে হয়তো 3 বা 4 ধাপের প্রক্রিয়া হিসেবে ভাগ করলাম। আমার কাছে যেটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হয় সেভাবে সাজালাম। এইভাবে আগালে আমি স্কলারদের লেখা ক্রিটিক করতে পারি, নিজের বোঝাটাও খুব শক্তপোক্ত হয় আর মনে থাকে ভালো। একইভাবে আমি টেবল, গ্রাফ ইত্যাদি এঁকে নিজের মতো একটা ফ্রেমওয়ার্ক করার চেষ্টা করি। আরেকটা লার্নিং এইড হলো আঁকাআঁকি করা। এটা আমি বিশেষ করে করি যখন বায়োলজি পড়ছি। আরও অনেক ধরনের লার্নিং এইড আছে, আপনি কোনটা ব্যবহার করেন কমেন্টে জানাবেন। এসব করার পরে যখন মনে হয় আমি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি, তখন যাই ফাইনাল স্টেপে। এই স্টেপে আমার বোঝাটা টেস্ট করে নেই। এটা নিয়েছি ফাইনম্যান টেকনিক থেকে। সহজভাবে বললে আমি যা শিখেছি তা ব্যাখ্যা করা। আমি এত সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি যে একটা শিশুও যেন সেটা বুঝতে পারে। কোনো জার্গন বা টেকনিক্যাল শব্দ ব্যবহার করি না, কারণ অনেক সময় টেকনিক্যাল শব্দ আমাদের শেখার দুর্বলতাকে লুকিয়ে রাখে। টেকনিক্যাল শব্দ ব্যবহার বাদ দিলে আমি যে অংশটা বুঝিনি সেটা সহজেই বের হয়ে আসে এবং সেটা আমি আবার পড়ে নিজের মাথায় পরিষ্কার করে নেই। এতে বিষয়টা খুব ভালোভাবে বোঝা যায়। এই কাজটা আমি কিভাবে করি? আমি প্রথমে চেষ্টা করি আমার বোনের কাছে আমার নতুন জ্ঞান ব্যাখ্যা করতে। ও খুব মনোযোগ দিয়ে শোনে, আবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নও করে যা আমাকে ভালোভাবে শিখতে সাহায্য করে। আমার বোনকে যদি না পাই বা ওর যদি ব্যস্ততা থাকে, তখন আমি ফোনে একটা সেলফি ভিডিও করি, তারপর সেটা দেখি আর দেখার সময় নিজেকে নিজেই প্রশ্ন করি। বোনকে না পেলে বা সেলফি ভিডিও যদি করতে ইচ্ছা না করে, তখন আমি খাতা কলম নিয়ে সেটা লেখা শুরু করি। লেখাটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি, তবে এটাতে অনেক সময় লাগে, তাই আমি এই পদ্ধতির ব্যবহার খুব কম করি। আপনার যদি লেখার সময় না থাকে, তবে পুরোটা না লিখে শুধু যেই জায়গাটাতে বোঝার দুর্বলতা আছে সেটা চিহ্নিত করে সেইটুকু লিখুন। এইটা মন্দের ভালো। এই কৌশলগুলো ব্যবহার করে আমি কিছু শিখলে তার সহজে ভুলি না। এই ভিডিওতে আমি কোনো বিষয় কিভাবে বোঝার চেষ্টা করি তা নিয়ে আলোচনা করেছি, মুখস্থ করার উপায় নিয়ে আলোচনা করিনি। মুখস্থ করার উপায় জানতে চাইলে কমেন্টে জানাবেন। শীঘ্রই আবার দেখা হবে।